তরুণদের আত্মবিশ্বাস নতুন পৃথিবীর অলংকার বললেন প্রধান উপদেষ্টা। 21 পদক তুলে দিলেন 18 বিজয়ীর হাতে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন ডিএমপি কমিশনার। কেন্দ্রীয় শহীদ মিনারে 4 স্তরে নিরাপত্তা বলয়। এক যুগ ধরে বন্ধ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রম বাজার, নেপথ্যে অভিবাসন ব্যয় ও অবৈধ সিন্ডিকেট, কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বিকেলে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটারদের দীর্ঘ ইনিংস খেলার তাগিদ অধিনায়কের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর 18 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে 21 পদক প্রদান করা হয়। বৃহস্পতিবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের তরুণরা দুঃসাহসী, তাদের আত্মবিশ্বাস নতুন পৃথিবীর জন্য অলংকার। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, তারা ঘুরে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতায় করতে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমের বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সকল প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনো রকমের বিঘ্নিত না হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ঘিরে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। তবে নির্বিঘ্নে পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 4 স্তরের নিরাপত্তা বলয় থাকবে। 21 ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আর ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার বলেন, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতে আজ রাত থেকে 21 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত আশপাশের কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে বিকল্প রাস্তা দিয়ে যানবাহন ও জনসাধারণকে চলাচল করতে হবে। বেলা 2টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। যে চলাচলের রাস্তা সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বের হতে পারবেন। 17 বছর আগে 27তম বিসিএসসি নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ এ রায় দেন। আইনজীবীরা বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বোচ্চ আদালত আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। এর ফলে 27তম বিসিএসসি বঞ্চিতদের 90 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। ওই বিসিএসসি প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেন। এ রায় পুনর্বিবেচনা চেয়ে বঞ্চিতদের পক্ষে 140 জন পৃথক আবেদন করেন। রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরা। বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ।
জুলাই হত্যাকাণ্ডে মানবতা অপরাধী মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ ৮ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ২৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গুলাম মোর্তজা মজুমদার। এছাড়া চৌধুরী আব্দুল্লাহ মামুনকে তদন্ত সংস্থার হেফাজতে আরও একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে হেলিকপ্টার দিয়ে গুলি চালানোর বিষয়ে সাবেক আইজিপিকে 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মুহূর্তে রাজধানী হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী কাজী পাপ্পু। উচ্চ আদালত ও ট্রাইব্যুনালের সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। পাপ্পু, উচ্চ আদালত ও ট্রাইব্যুনালে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। বললেন যে আসলে জুলাই আগস্ট গণহত্যা মানবতা বিরোধী অপরাধে আজকে কিন্তু পুলিশের ৮ কর্মকর্তা এবং যার মধ্যে রয়েছেন পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, আর তিনি সহ একজন সেনা কর্মকর্তা রয়েছেন যিনি এনটিআরসির প্রধান জিয়াউল আহসান এবং একজন র্যাবের সাবেক কর্মকর্তা রয়েছেন আলেপ, 19 সহ 10 জনকে আজকে হাজির করা হয়েছে এবং 10 জনের বিরুদ্ধে সবারই একই মামলার পাশাপাশি আলেপ যিনি র্যাবে ছিলেন তখন তৎকালীন র্যাবে থাকা অবস্থায় মানুষকে নির্যাতন, গুম এবং টর্চার সেল তিনি ব্যবহার করেছেন, সেই বিষয়টার সাক্ষী দিতে আজকে বেশ কয়েকজন সাক্ষীও উপস্থিত হয়েছেন এখানে এবং তারা বারবারই বলেছেন যে তাদের উপরে কি নির্মম নির্যাতন করেছিলেন এই আলেপ, তার বিষয়ে তারা সাক্ষী দিয়েছেন। এবং পাশাপাশি আরেকটি সাক্ষ্য গ্রহণ এসেছে যে র্যাবে থাকা অবস্থায় তখন তিনি একজন নারীকে ধর্ষণ করেছেন, একজন সাক্ষী মানে একজন আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশের সাবেক যে আইজিপি, ওই সময় যে হেলিকপ্টার থেকে পুলিশ গুলি ছুড়েছিল সেই বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন সময় চেয়েছেন। সেই সময়ের আবেদনটি মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি জিয়াউল আহসানের বোন নাজনীন নাহার, যিনি তার জিয়াউল আহসানের বোন নাজনীন নাহার যিনি তার আইনজীবীও, তার সাথে আজকে কিন্তু প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর টিমের সাথে একটা বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছিলেন ট্রাইব্যুনালের ভিতরে। তিনি দাবি করেছেন যে তিনি ভীত সংস্থ, কারণ তিনি তার ভাইয়ের কাছে কিছু পৌঁছাতে চাইলে সেই পৌঁছানোর জিনিসগুলো যাচ্ছেন না। তিনি চেয়েছিলেন তার ভাইয়ের কাছে একটি জাতিসংঘের যে তদন্ত রিপোর্টটি এসেছে সেই তদন্ত রিপোর্টটি দেওয়ার জন্য, কিন্তু প্রসিকিউশন টিম সেটা রাজি হননি এবং তিনি বারবার তারা বলেছেন যে তাকে সেই জিনিসগুলো দেওয়া যাবে না। এবং তারা বারবার বলছেন যে একটা কথা, যে এই আদালতকে বিচার কার্যক্রম যাতে ডিলে হয় এর জন্যই এই জিয়াউল আহসানের বোন বারবার এক এক সময় এক এক অজুহাত দাঁড় করাচ্ছেন, যার কারণে এটা সমস্যা হচ্ছে। আরেকটি জিনিস বলে রাখতাম যে আপনি যেরকমটা বললেন হাইকোর্টে গত 17 বছর ধরে এই বিসিএস পরীক্ষার্থীরা তারা আসলে ধর্ণা দিয়ে ঘুরেছিলেন। অবশেষে তাদের সেই আশা সফল হলো, তারা তাদের রায় তাদের পক্ষে গিয়েছে এবং তারা খুব দ্রুতই আবারও বিসিএস ইয়াতে জয়েন করবেন এবং সেই তাদের পক্ষে রায় আসাতে তারাও খুব উচ্ছ্বসিত এবং তারা বলেছেন যে তাদের 17 বছরের যে যুদ্ধ সেই যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং এর জন্য তারা শুকরিয়া আদায়ও করেছেন। তো এই ছিল আমার কাছ থেকে হাইকোর্ট অঞ্চল থেকে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে নিষিদ্ধই থাকছে ছাত্র রাজনীতি। সকল একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে সব ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন এবং বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। শ্রম রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যে এক যুগেরও বেশি সময় ধরে কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ের অবৈধ সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং দেশগুলোর স্থানীয় আইন না মেনে চলার কারণে বন্ধ হয় এ বাজার। সংশ্লিষ্টরা বলছেন, বাজার উন্মুক্ত করতে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। অবৈধ অভিবাসন, মানব পাচার সহ শ্রমশক্তি খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। বিপুল পরিমাণ জ্বালানি ভাণ্ডার আবিষ্কারের পর 70 দশকেই নতুন করে বড় ধরনের অবকাঠামো নির্মাণ শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন ও কুয়েতের সমন্বয়ে গঠিত জোট গালফ কোঅপারেশন কাউন্সিল GCC। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উপসাগরীয় এসব দেশে কর্মী পাঠানো শুরু হয় ব্যাপক হারে।
সবকিছু ঠিকঠাক চললেও দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে 2012 সালের আগস্টে, যা আজও পুরোপুরি চালু হয়নি। বাহরাইনে সবশেষ 2016 ও 17 সালে 2 বছরে লাখখানিক কর্মী গেলেও 2018 সালে বাংলাদেশি মুয়াজ্জিনের হাতে সে দেশের এক ইমাম খুনের পর কর্মী নেওয়া বন্ধ করে দেওয়া হয়। চাহিদা তুলনায় দ্বিগুণ কর্মী থাকা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় উঠাতে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে 2023 সালের 31 অক্টোবর থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। অথচ দেশটিতে গত 14 বছরে কর্মী গিয়েছিল প্রায় 15 লক্ষের মতো। 2007 থেকে 2018 সাল পর্যন্ত কয়েক দফায় নানা অনিয়ম এবং বাংলাদেশি শ্রমিকদের অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় কুয়েত। সবশেষ 2020 সালে এমপি পাপুল গ্রেপ্তার হবার পর আর আলোর মুখ দেখেনি এই শ্রমবাজার। বাজারগুলো চালু করা গেলে শ্রমিক যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে বলে মনে করেন বাইরার এই যুগ্ম মহাসচিব। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, তারপরে কাতারও সেভাবে কর্মী নিচ্ছে না। এই শ্রমবাজারগুলো আমাদের পুরাতন শ্রমবাজার, এদেরকে যদি কূটনীতিক তৎপরতার মাধ্যমে শ্রমবাজারগুলো যদি আমরা উন্মুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের শ্রমিক যাওয়ার প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে। আপনি দেখেন লাস্ট ইয়ারে যে কর্মী গিয়েছে এটা কিন্তু কমে গেছে, এর আগের বছরের চেয়ে কিন্তু কমে গেছে, প্রায় 1.5 থেকে 2 লক্ষ শ্রমিক কিন্তু যাওয়া কমে গেছে। তো এখনো কিন্তু আরো কমে যাবে যদি আমরা এই পুরাতন শ্রমবাজারগুলো আমরা উদ্ধার করতে না পারি। বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করার ক্ষেত্রে দ্বিপক্ষীয় চুক্তির পাশাপাশি অভিবাসন সংক্রান্ত কূটনৈতিক তৎপরতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। অভিবাসন কূটনীতি সেইটার একটা তৎপরতা দরকার, সেইটা আমরা অনেকদিন ধরে দেখি না। পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু এই দ্বিপাক্ষিক যে ডকুমেন্টগুলো থাকে এগুলো অনলাইনে অ্যাভেলেবল থাকে, বাংলাদেশে এগুলো ছিল না। তারপরেও আমরা যখন গবেষণার স্বার্থে আন্তর্জাতিক সংস্থা এবং সরকারের সাথে মিলে কাজ করি, তখন আমরা দেখেছি যে এই সমঝোতা স্মারকগুলো অনেক পুরনো। কাজেই এক ধরনের জায়গা আছে যে সরকারকে অনুমোদন দিচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোকে কাজ করে যাওয়ার জন্য, সরকারি দিক থেকে কোনো উদ্যোগ কিন্তু নাই। আসিফ মুনিরের মতে বিপুল জনগোষ্ঠীকে দক্ষ কর্মশক্তিতে পরিণত করে কর্মসংস্থান নিশ্চিত করার উপরই নির্ভর করছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেয়ার সুবর্ণ সুযোগ। প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কারিগরি শিক্ষাটাকে নিয়ে আসতে পারতাম, সেটার একটা সুফল আমরা কিন্তু পেতাম সুদূর প্রসারী। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হবার প্রত্যয় জানালেও দুবাইয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরে যায় টাইগাররা। তার উপর প্রথম ম্যাচে প্রতিপক্ষ শিরোপা প্রত্যাশী ভারত, তাই যাত্রাটা যে মোটেও সহজ নয় তা ভালোই জানে শান্ত বাহিনী। সময়টা 2017 সাল। ইংল্যান্ড ও ওয়েলসে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির 8ম আসর। সেবার বহুদূর এগিয়ে যায় বাংলাদেশ। স্বপ্নভঙ্গ হয় সেমিফাইনালে গিয়ে। টিম ইন্ডিয়ার কাছে 9 উইকেটে হেরে বিদায় হয় বাংলাদেশের। 8 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির 9ম আসরে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সেই ভারত। দিবারাত্রির ম্যাচ হওয়ায় যদি ফিল্ডিং পায়, সেক্ষেত্রে স্পিন অ্যাটাকেই হতে পারে মোক্ষম অস্ত্র। কেননা তুলনামূলকভাবে দুবাইয়ের এই মাঠ স্পিনার সহায়ক। এক্ষেত্রে প্রত্যাশা থাকবে নাসুম, মিরাজ ও রিশাদের উপর। টাইগার শিবিরে পেসারদের ভালো করার একটা সম্ভাবনাও আছে, কিন্তু এ মাঠে যে রান তোলা কঠিন তাও নয়। এছাড়াও ভারতের ব্যাটিং লাইন শক্তিশালী। শুরুর দিকে রোহিত, শুভমান, কোহলিকে সাজঘরে ফেরাতে পারলে টিম ইন্ডিয়ার রানের গতি কমিয়ে আনা যাবে। বাংলাদেশের ব্যাটিং লাইনে যে দুর্বলতা আছে তা অস্বীকার করার উপায় নেই। তবে ভারতীয় দলে বুমরা না থাকাটা খানিকটা স্বস্তিদায়ক। যদি আগে ব্যাট করতে নামে বাংলাদেশ, সেক্ষেত্রে বড় রান স্কোর করতে পারলে জয়ের সম্ভাবনা থাকবে। বাংলাদেশ কতটা এগোতে পারবে এই মেগা ইভেন্টে তা নিয়ে সংশয় রয়েছে ক্রিকেট বোদ্ধাদের। অজি কিংবদন্তি রিকি পন্টিং তো বলেই দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য কতটা কঠিন হতে পারে। তবে আশার কথা শুনিয়েছেন ভারতের মুরালি কার্তিক। শিরোপার দৌড়ে ভারতের সঙ্গে বাংলাদেশকেও রেখেছেন তিনি। এ পর্যন্ত সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে 41 বারের মুখোমুখিতে ভারতের 32টির বিপরীতে বাংলাদেশের জয় 8টিতে। আর ওয়ানডে বিশ্বকাপে 5 বারের দেখায় 4টিতেই জিতেছে ভারত। বাংলাদেশ কেবল একবার জিতেছে, তাও 2007 সালে। মুদাসসির আলী, মোহনা সংবাদ।
এদিকে টপ অর্ডারে ভালো রান করতে পারলে ভারতের বিপক্ষে জয় সহজ হবে বলে মনে করেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে আমার মনে হয় যে উইকেট যেরকম থাকবে ওই অনুযায়ী খেলা চেষ্টা করব আমরা, বাট আমার মনে হয় যে স্পেশালি যারা ওপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই ওপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। উইকেট কন্ডিশন সবকিছু মিলানোর পরে আসলে ওইভাবে আমরা ব্যাটিংটা করার চেষ্টা করব। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় পানির স্তর নেমে যাওয়ায় নলকূপে মিলছে না পানি, পুকুর বিলের পানিও শুকিয়ে গেছে। এ অবস্থায় বিশুদ্ধ পানি সংকটে রান্নার কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম। বোরো ধানে সেচ দিতেও কৃষকরা পড়েছেন বিপাকে। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। গভীর নলকূপ স্থাপন বৃদ্ধি পাওয়ার কারণে মৌলভীবাজারের কমলগঞ্জের পতন উষার, মুন্সিবাজার, শমশেরনগর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এতে করে বাড়িঘরে নলকূপে পানি উঠছে না, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাইতে দিনে আমরা পানি না আরে আমরা মরিতে রাঙ্গি, আমরা এখন পানির লাগি কই দিতাম ডিব্বই আমরা পানি সব নিজে বন্ধ। সামনে দিয়ে রমজান মাস আর সামনে দিয়ে আরো দুর্গতি ইয়া পড়ে, এবারে যদি পানির সংকট হয় আমরা চলমুকিলা খাইমুকিলা ডিভলভার কারণে তারা ক্ষেত কৃষি করে, তারা দেখা তারা ক্ষেত করে 2-2.5 কিয়া দেখা, কিন্তু আমরা টোলমাতে পানি নাই। ক্ষেত করা তো পানি কম আর পানি নাই, যে নিচের লিয়ারও পানি নেই। বিষয়টি স্বীকার করে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জনস্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। বিভিন্ন স্থানে পানির স্তর নেমে গেছে। এটা মূলত হচ্ছে গভীর নলকূপ করণের পরে পানির স্তর নিচে চলে যাচ্ছে, এতে ফসলের সেচের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। আমি আশা করব বুক ও উপরিগ্রস্ত পানি ব্যবহার করার জন্য যাতে আমাদের পরিবেশ সুন্দর থাকে। সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর অভিযানে 2 শতাধিক মানুষ নিহত এবং আরও 100 মানুষ আহত হয়েছেন। এছাড়া আরও অনেকে নিখোঁজ, অপহরণ, জোরপূর্বক গুম এবং লুটপাটের শিকার হয়েছেন। গেল 3 দিনে রাজধানী খার্তুম সংলগ্ন হোয়াইট নাইল রাজ্যের গ্রামে অভিযানের নামে তারা এই হত্যাকাণ্ড চালায় বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির মানবাধিকার আইনজীবীদের সংগঠন ইমার্জেন্সি লয়ার্স নেটওয়ার্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যেন নাটক শুরু হয়েছে। যে দেশকে এতদিন সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, আজ সেই ইউক্রেনকেই যেন পাত্তা দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে একনায়ক বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধ বন্ধে দ্রুত সমঝোতা না করলে সব হারাতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি। আর প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন রাশিয়ার বিভ্রান্তির ফাঁদে পড়েছেন ট্রাম্প। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে গত কয়েকদিন ধরে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে রীতিমতো বাকযুদ্ধ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন জেলেনস্কি নির্বাচন ছাড়া একনায়ক হিসেবে দেশ চালাচ্ছেন। ট্রাম্পের দাবি 2022 সালের রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী। শান্তি নিশ্চিতে দ্রুত পদক্ষেপ না নিলে জেলেনস্কি পুরো দেশ হারানোর ঝুঁকিতে রয়েছেন বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে ট্রাম্প বলেন ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। গেল বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির 5 বছরের মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষের 9 মাস পরও নির্বাচন না দেওয়ার সমালোচনা করেন তিনি। একই সঙ্গে বিরল খনিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় জেলেনস্কির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগও করেন তিনি। তবে এর করা প্রতিবাদ জানিয়ে জেলেনস্কি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার বিভ্রান্তিমূলক তথ্যের ফাঁদে আটকা পড়েছেন, তাই রাশিয়ার একতরফা কথাতেই এসব মন্তব্য করেছেন তিনি। জেলেনস্কি বলেন ট্রাম্পের উচিত ইউক্রেন সম্পর্কে আরো বাস্তব তথ্য জানা। ইউক্রেনে তার জনপ্রিয়তা মাত্র 4% বলে ট্রাম্প যে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন সেটিও রুশ অপপ্রচার বলে দাবি করেন জেলেনস্কি। কিয়েভ আন্তর্জাতিক সমাজতাত্ত্বিক ইনস্টিটিউটের সর্বশেষ জরিপ অনুযায়ী 57% ইউক্রেনীয় জেলেনস্কির উপর আস্থা রাখেন বলে জানানো হয়। ট্রাম্পের ইউক্রেন নীতি ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়িয়ে তুলছে। এরই মধ্যে নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপ আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে না বলে জানিয়েছে ফ্রান্স। এছাড়া ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন ব্রিটেন, ইতালি, জার্মানি, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস।
এদিকে রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের 1/5 দখল করেছে এবং প্রতিদিনই হামলা জোরদার করছে। বুধবার ওডেসা শহরে রুশ ড্রোন হামলায় 4 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু। হামলায় বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় 1,60,000 মানুষ ঠান্ডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা জোরদার করেছে। মঙ্গলবার একটি বড় পাইপলাইনে হামলার ফলে কাজাখস্তান ও আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেল সরবরাহ 30 থেকে 40% কমে গেছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তরুণদের আত্মবিশ্বাস নতুন পৃথিবীর অলংকার বলেন প্রধান উপদেষ্টা। 21 পদক তুলে দিলেন 18 বিজয়ীর হাতে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন ডিএমপি কমিশনার। কেন্দ্রীয় শহীদ মিনারে 4 স্তরে নিরাপত্তা বলয়। এক যুগ ধরে বন্ধ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রম বাজার, নেপথ্যে অভিবাসন ব্যয় ও অবৈধ সিন্ডিকেট, কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বিকেলে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটারদের দীর্ঘ ইনিংস খেলার তাগিদ অধিনায়কের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।